আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা বসেছি ২০২০-২১ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের প্রশ্ন সমাধানের জন্য। তো বাংলার এমসিকিউ ১৫ টার মধ্যে ৫ টা প্রশ্ন নিয়ে একটু বিতর্ক দেখা দিয়েছে। এই বিতর্কিত প্রশ্ন সম্পর্কে আমার যে মতামত, সেটা মূলত বলার চেষ্টা করব। এবারে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। একটা বাগধারা এসেছিল যে, "এ ক্যাট ইন গ্লোভস ক্যাচেস নো মাইস।" সাধারণভাবে অর্থ, বিড়াল যদি হাতে গ্লোভস পরে রাখে, তাহলে সে ইঁদুর ধরতে পারে না। আর এর বাংলা অর্থ, সোজা আঙুলে ঘি ওঠে না। পরবর্তী প্রশ্ন, জাদু শব্দটি যে ভাষার? জাদুঘরে কেন যাব এখান থেকে নেওয়া হয়েছে। জাদু শব্দটি ফার্সি। এটা অনেকেই পেরেছো তোমরা। ব্যর্থ শব্দের সন্ধি বিচ্ছেদ বি যোগ অর্থ, এটাও সহজ ছিল বলা যায়। আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ। অভিধানে প্রথমে ক, তারপরে খ, এরকম ভাবে সাজানো হয়েছে। এখানে এটাই চাওয়া হয়েছে, আগে চ আসবে অভিধানের ক্রম অনুসারে, এরপরে ত, থ, দ, ধ, এরপরে দন্ত স, এরকম। এটাই অভিধানের ক্রম। এটাও সহজ ছিল বলা যায়। বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয়, এটা প্রশান্তিরও ইঙ্গিত। জীবন ও বৃক্ষ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। এটাও সহজ ছিল মোটামুটি। মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়, ৫২ দিনগুলো থেকে নেওয়া হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ বাক্য ছিল এটা, তোমরা নিশ্চয়ই পেরেছো। এখন থেকে কারো শান্তিতে আর কোনো রকম বিঘ্ন ঘটবে না, একটু ভেতর থেকে দেওয়া হয়েছে। এক হচ্ছে নাটক থেকে, দ্বিতীয়ত একেবারে ভিতর থেকে, এটা কেউ কেউ ভুল করেছে বা ধরতে পারেনি। উক্তিটি ছিল মীর জাফরের। চতুর্থ অঙ্ক প্রথম দৃশ্যে যখন তিনি মসনদে বসলেন, তখন এই উক্তিটি করেছিলেন। বাকিটা দেখে নিও। নাটক থেকে ২টা প্রশ্ন হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন এটা, সিরাজউদ্দৌলা নাটকে স্ট্যান্ডিং লাইক প্লার্স বলতে বোঝানো হয়েছে নবাবের সৈন্যদের। মীর জাফর রায়দুর্লভ এদের ষড়যন্ত্রের কারণে নবাবের সৈন্যরা যখন এরকমভাবে পিলারের মতো দাঁড়িয়েছিল, তখন সাফরে এসে যুদ্ধের অবস্থা বর্ণনা করতে গিয়ে এই উক্তিটি করেছে। কিন্তু আপনার বিরাট সেনাবাহিনী চুপ করে দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডিং লাইক পিলার্স। তৃতীয় অঙ্ক তৃতীয় দৃশ্যে পলাশের যুদ্ধক্ষেত্র দেখে নেওয়া হয়েছে। লালসালু উপন্যাসের সম্পত্তি নিয়ে স্বার্থবুদ্ধি প্রকাশক একটি উদ্ধৃতি হলো, ঠ্যাঙা বেটিরে ঠ্যাঙা। এখানে আমরা দেখেছি তাহের কাদেরের বাবা যখন তাহের কাদেরের মাকে মারে, তখন এই উক্তিটি করা হয়েছিল এবং ছেলেরা সমস্যারে বলেছিল, ঠ্যাঙা বেটিরে ঠ্যাঙা। তাহের কাদের আর কনিষ্ঠ ভাই রতন, তাদের বুদ্ধি বিবেচনা থাকলেও তার স্বার্থের ঘোরে ঢাকা, কারণ তার বাবার সম্পত্তি আছে। যদি মায়ের পক্ষ নেয় তাহলে বাবা সম্পত্তির ভাগ দেবে না, এ কারণেই বাবার পক্ষ নিয়েছে এবং স্বার্থের ঘোরে এই উক্তিটি করেছে, ঠ্যাঙা বেটিরে ঠ্যাঙা। লালসালু উপন্যাসে মজিদ সম্পর্কে প্রাসঙ্গিক নয়, সংসার ঔদাসীন্য। মজিদ মুখে বলে যে দুনিয়াদারি তার কাজ নয়। লালসালু উপন্যাসে দেখবে যে মজিদ মুখে বলে যে দুনিয়াদারি তার কাজ নয়, কিন্তু সে দুনিয়ার জন্যই যাবতীয় কূটকৌশল অবলম্বন করেছে বা মিথ্যার আশ্রয় নিয়েছে। মুখে বলে একটা, কিন্তু কাজে করে অন্যরকম। মজিদ চরিত্রে আমরা এটা দেখব। এর জন্য উত্তর হবে সংসার ঔদাসীন্য। বাকি অপশনগুলোর মধ্যে লালসালু উপন্যাসের নামই হলো ট্রি উইদাউট রুটস, শিকড়হীন বৃক্ষ। এজন্য শিকড়হীন বৃক্ষ প্রতিম অবস্থান, এটা উত্তর হবে না, কারণ আমরা তার মাঝে এটা দেখেছি। আবার সে বিস্ময়করভাবে নিঃসঙ্গ। মজিদ যখন দ্বিতীয় বিয়ে করার জন্য পরিকল্পনা করছে, সেই সময়ের বর্ণনা এটা, সে বিস্ময়করভাবে নিঃসঙ্গ। মূল বর্ণনা এটা ছিল ওখানে, এবং এটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য মজিদ চরিত্রের। আরেকটা বৈশিষ্ট্য ছিল যে মজিদের অন্তর্দ্বন্দ্ব আছে কিনা। জি, সারা উপন্যাস জুড়েই তার মাঝে দ্বন্দ্ব আছে। তার মাঝে মাঝে রাগ হয় যে সে বলে দেবে কিনা, একটা ভয় আছে, দ্বন্দ্ব আছে, মানসিক দ্বন্দ্ব সবসময় ছিল তার মাঝে। এই জন্য আমরা উত্তর নিব সংসারে ঔদাসীন্য। এটা ভুল কথা তার সম্পর্কে। পরবর্তী প্রশ্ন ছিল, মিলিটারি যাদের পছন্দ করছে, এটা নেওয়া হয়েছে রেইনকোট গল্প থেকে। এখানে পছন্দ করা অর্থ
মূলত যাদের সন্দেহ করছে। যখন একটা শব্দ একাধিক অর্থ ধারণ করে সেটাকে বলা হয় শ্লেষ অলঙ্কার। এখানে পছন্দ করা অর্থ ধারণ করেনি, বরং এটা সন্দেহ করা অর্থ ধারণ করেছে। এজন্য এটাকে বলা হচ্ছে শ্লেষ বা শ্লেষ অলঙ্কার, এক প্রকার শব্দালঙ্কার। এজন্য যদিও অনিশ্চয়তা অনেক উত্তর দিয়েছে, উত্তর হবে শ্লেষ। ফেব্রুয়ারি 1969 কবিতায় রক্তের বুদবুদ বলতে বোঝানো হয়েছে, এই প্রশ্নটা অনেকেই ভুল করেছে। তো আমার মনে হয়েছে এটা উত্তর হবে শহীদের স্মৃতি। কবিতার লাইনটা দেখো, কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। এই স্মৃতি মূলত শহীদের স্মৃতি, শহীদের রক্তদানের স্মৃতি। ওরা বলতে এখানে কৃষ্ণচূড়া ফুল। ওরা কৃষ্ণচূড়া যে ফুল যে ফুটেছে, এটাই মনে হচ্ছে সেই শহীদদের রক্তের বুদবুদ। তার মানে এই ফুলকে দেখেই কবির শহীদদের স্মৃতির জেগে উঠেছে, কবির এই শহীদদের কথা মনে পড়ছে। এজন্য যদিও কেউ কেউ উত্তর দিয়েছে কৃষ্ণচূড়া ফুল এবং আপাত দৃষ্টিতে কৃষ্ণচূড়া ফুলই মনে হচ্ছে, কিন্তু এখানে প্রশ্ন হলো কি বোঝানো হয়েছে। এজন্য আমি উত্তর দিচ্ছি শহীদের স্মৃতি। বাকিটা তোমরা ভেবে দেখো। আহ্বান গল্পে বৃদ্ধার কবর প্রসঙ্গে উল্লেখকৃত শরতের কটুতিক্ত গন্ধ ওঠা বনঝোপ পদবন্ধটি সঞ্চার করে। আমার মনে হয়েছে এটা নিগুড় বেদনা হওয়া উচিত, কারণ এখানে তার সামাজিক অবস্থান ফুটে উঠেছে এবং তার যে বাস্তবতা সেটাই মূলত নির্দেশিত হয়েছে। স্মৃতিকাতরতা হয়েছে শেষ দিকে, যে সে যদি বেঁচে থাকতো তাহলে সে বলতো যে ও মোর গোপাল। এই বাক্যে স্মৃতিকাতরতা আছে, তার নানা স্মৃতি জেগে উঠেছে। সার্বিক বিচারে আমার মনে হয়েছে এটা উত্তর হওয়া উচিত নিগুড় বেদনা। বাকিটা বিতর্ক আছে, তোমরা ভেবে দেখো। আহ্বান গল্পের শেষ দিকের বর্ণনা দেখে নিও। চক্ষুর দ্বারা গৃহীত, এটা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। কেউ বলেছে চক্ষুষ্মান, কেউ বলেছে গোচর। চক্ষুষ্মান মানে হলো চোখ আছে এমন, তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন, সত্যদ্রষ্টা। চক্ষুর দ্বারা গৃহীত, গৃহীত মানে গ্রহণ করা হয়েছে এমন। আর গোচর মানে ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু, ইন্দ্রিয়ের বিষয়ীভূত বা প্রত্যক্ষ বা যেটা দেখা হয়েছে। সেই হিসেবে আমি উত্তর দিচ্ছি গোচর, গ নম্বর, এবং এটাই হওয়া উচিত। এই প্রশ্নটা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। কোন সম্পর্কটি বিসদৃশ? এখানে বিসদৃশ মানে অন্যরকম, বিপরীত বা সামঞ্জস্যহীন বা বিরুদ্ধ। তো মনে রাখো, হর্ষ পরিতোষ সমার্থক শব্দ। হর্ষ মানেই আনন্দ, পরিতোষ মানেও আনন্দ। অভিলাষ বাঞ্ছা এ দুটাও সমার্থক। অভিলাষ মানেও ইচ্ছা, বাঞ্ছা মানেও ইচ্ছা। আর নিবিড় মানে ঘন। খ আর গ সহজেই বাদ দেওয়া যায়, তোমরা ভেবে দেখো। এখানে মূল প্রশ্নটা দেওয়া আছে। মূলত এবার একটু প্রশ্ন ব্যতিক্রম হয়েছে বলা যায়। লাল সালক থেকে 2টা প্রশ্ন করা হয়েছে, নাটক থেকে 2টা প্রশ্ন করা হয়েছে, ব্যাকরণ থেকে মোটামুটি 5-6টা প্রশ্ন করা হয়েছে। এটা মূল প্রশ্ন দেখে নিও তোমরা, আর ভালো করে প্রস্তুতি নাও, কারণ যে কোনো একটা অংশে ফেল করলে তোমার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যেতে পারে। তাই ভালো করে প্রস্তুতি নাও, পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আর যারা পরীক্ষা ভালো দিয়েছো তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। আর প্রশ্ন বিষয়ে তোমার ভাবনা কি সেটা কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর আমার বলাই যদি কোথাও ভুল হয়ে থাকে বা আমার উত্তর যদি ভুল হয়ে থাকে সেটাও অবশ্যই বলবে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।